আজকে আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস, যেটাকে এমসি বার্নিসও বলা হয়ে থাকে এবং রবসিংস সাইনও বলা হয়ে থাকে। এটা আমাদের ওয়েস্ট বেঙ্গল নার্সিং এক্সামে বহুবার এসে থাকে। 10 ইয়ার্সে অনেকবার রিপিট কোয়েশ্চেন দেখতে পাওয়া যায় এই অ্যাপেন্ডিসাইটিস। তো তাই আমরা এই অ্যাপেন্ডিসাইটিস টপিকটাকে একটু ভালোভাবে দেখব, যাতে আমরা পরীক্ষায় প্রেজেন্ট করতে পারি। তো অ্যাপেন্ডিসাইটিসটা কী, এই বিস্তারিত আমরা আলোচনা করব। এর মধ্যে আমরা ইনক্লুড করব ডেফিনিশন, কজেস কী কী হতে পারে, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, সাইন সিমটম কী কী দেখা যেতে পারে, প্রি অপারেটিভ কেয়ার কী কী রয়েছে, পোস্ট অপারেটিভ কেয়ারও আমরা দেখব এবং এর কমপ্লিকেশন দেখব। সাধারণত আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এক্সামে যে কোয়েশ্চেনটা আসে, সেই কোয়েশ্চেনের সেটটা প্রায় এরকমই থাকে: ডেফিনেশন, কজেস, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন, প্রি অপারেটিভ কেয়ার, পোস্ট অপারেটিভ কেয়ার আর কমপ্লিকেশন। এই জিনিসগুলো আমাদেরকে কিন্তু সাধারণত দিতে হয়, লিখতে হয়। তো সম্পূর্ণ ভিডিওটা শুরু করার আগে আমি তোমাদের বলবো, তোমরা টেলিগ্রাম চ্যানেলে আমার জয়েন হয়ে যাও, যেটা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। সেখানে বিভিন্ন অ্যাসাইনমেন্টসগুলো পেয়ে যাবে পিডিএফে, এবং অন্যান্য কোনো রিকোয়ারমেন্ট যদি থাকে তাহলে তোমরা নিজেরাই সেই গ্রুপে মেসেজ করতে পারবে। এবং যা যা আপডেট হয় সমস্ত কিছু কিন্তু খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তো অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও। আর বাকি আমি অ্যাপেন্ডিসাইটিসটা এবার আলোচনা শুরু করছি। তো সবথেকে প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে ডেফিনেশন। ডেফিনেশনে কী বলা হয়েছে: অ্যাপেন্ডিসাইটিস ইজ এ মেডিকেল কন্ডিশন ক্যারেক্টারাইজড বাই ইনফ্লামেশন অফ দ্য অ্যাপেন্ডিক্স। মানে অ্যাপেন্ডিসাইটিস হচ্ছে একটা মেডিকেল কন্ডিশন, যেটা হচ্ছে কি অ্যাপেন্ডিক্সে ইনফ্লামেশন হচ্ছে। স্মল টিউব লাইক স্ট্রাকচার, একটা স্মল টিউব লাইক স্ট্রাকচার তৈরি হচ্ছে, যেটা লার্জ ইন্টেস্টাইনের সাথে অ্যাটাচ থাকে। মানে একটা স্মল টিউব লাইক স্ট্রাকচার থাকে, যেটা ইন্টেস্টাইন, লার্জ ইন্টেস্টাইনে অ্যাটাচ থাকে। সেই জায়গাটাকেই বলা হয় অ্যাপেন্ডিক্স, এবং সেই অ্যাপেন্ডিক্সে যদি কোনো রকম কোনো ইনফ্লামেশন হয় তখন সেটাকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। দিস ইনফ্লামেশন ক্যান কজ সিভিয়ার অ্যাবডোমিনাল পেন, নজিয়া, ভমিটিং অ্যান্ড ফিভার, অ্যান্ড ক্যান লিড টু সিরিয়াস কমপ্লিকেশন ইফ লেফট আনট্রিটেড, সাচ এজ পারফোরেশন, অ্যাবসেস ফর্মেশন, পেরিটোনাইটিস। মানে এখানে বলা হচ্ছে যে আমাদের লার্জ ইন্টেস্টাইনে যে টিউব লাইক স্ট্রাকচারটা রয়েছে, সেখানে যদি কোনো রকম কোনো ইনফ্লামেশন দেখা যায়, তখন আমরা সেটাকে বলবো অ্যাপেন্ডিসাইটিস। এবং এই অ্যাপেন্ডিসাইটিসটা কী কী, মানে অ্যাপেন্ডিসাইটিস হলে কী কী হয়: সিভিয়ার অ্যাবডোমিনাল পেন হয়, নজিয়া হয়, ভমিটিং হয়, ফিভার হয়। এবং এটাকে যদি ট্রিট আমরা না করি, এটাকে যদি ট্রিটমেন্ট আমরা না করি, তাহলে একটা সিরিয়াস কমপ্লিকেশন দেখা যেতে পারে। যেমন কি পারফোরেশন, মানে র্যাপচার হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে, অ্যাবসেস পুজ তৈরি হয়ে যেতে পারে, পাস ফর্মেশন হয়ে যেতে পারে, পেরিটোনাইটিস বা আমাদের অ্যাবডোমিনালের যে পেরিটোনিয়াম ক্যাভিটি, সেখানে আমাদের ইনফ্লামেশন কিন্তু দেখা দিতে পারে। তাহলে ডেফিনেশনে আমরা এটা জেনে গেলাম। এরপরে আমরা দেখে নেব অ্যাপেন্ডিসাইটিসের কজেসগুলো কী কী হতে পারে। প্রথমে যেটা দেওয়া রয়েছে, ব্লকেজ অফ দ্য অ্যাপেন্ডিক্স। মানে আমাদের যে অ্যাপেন্ডিক্সটা থাকে, সেখানে যদি কোনো ব্লকেজ থাকে, সেটার কারণে আমাদের ইনফ্লামেশন তৈরি হতে পারে, যেটা অ্যাপেন্ডিসাইটিসের একটা কারণ হতে পারে। দ্বিতীয় হচ্ছে ইনফেকশন, ব্যাকটেরিয়াল অর ভাইরাল ইনফেকশন ক্যান কজ অ্যাপেন্ডিসাইটিস। জেনেটিক কজেসে ফ্যামিলি হিস্ট্রিতে যদি কারো এরকম কন্ডিশন থাকে, তাহলে সেটা এনকারেজ করতে পারে নতুন জেনেটিক্সে অ্যাপেন্ডিসাইটিস হওয়ার। তারপরে ডায়েটে কি বলা হয়েছে: এ লো ফাইবার ডায়েট ক্যান ইনক্রিজ দ্য রিস্ক অফ অ্যাপেন্ডিসাইটিস। যদি তুমি লো ফাইবার ডায়েট নাও, তোমার বডিতে যদি ফাইবারের অভাব থাকে, তাহলে অ্যাপেন্ডিসাইটিস কিন্তু হওয়ার চান্স থাকে। তাহলে এটা হচ্ছে কজেস। এই 4টে কজেস আমরা দেখলাম, এরপরেও আরও অনেক কজেস রয়েছে। আর তারপরে এবার আমরা দেখব সাইন সিমটম। সাইন সিমটমে কী দেখব? সাইন সিমটমে আমরা যেটা মেনলি দেখব সেটা হচ্ছে সিভিয়ার অ্যাবডোমিনাল পেন। ঠিক আছে, সিভিয়ার অ্যাবডোমিনাল পেন কিন্তু আমরা দেখতে পাবো। তারপরে কী আছে? নজিয়া অ্যান্ড ভমিটিং, ফিভার হবে, লস অফ অ্যাপেটাইট থাকবে, অ্যাবডোমিনাল টেন্ডারনেস হবে, অ্যাবডোমিনাল রিগিডিটি হবে, ডায়রিয়া বা কনস্টিপেশন, ডায়রিয়া হতে পারে, কনস্টিপেশনও হতে পারে, অ্যাবডোমিনাল সোয়েলিং হতে পারে, রিবাউন্ড টেন্ডারনেস হতে পারে, সিভিয়ার পেন উইথ মুভমেন্ট করার সময় প্রচণ্ড ব্যথা হতে পারে। এই কিন্তু সাইন সিমটমগুলো আমরা ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনগুলো দেখে নিলাম। এবার আমরা কেয়ার দেবো, যেটা আমাদের এক্সামে এরকম প্রশ্ন থাকে যে প্রি অপারেটিভ কেয়ার ইমিডিয়েট, মানে প্রি অপারেটিভ কেয়ার 0 থেকে 24 আওয়ারের মধ্যে, 24 থেকে 28 আওয়ারের মধ্যে কী হবে, এরকম কিন্তু থাকে। তো আমরা প্রি অপারেটিভ, পোস্ট অপারেটিভ দুটোই কেয়ার দেখব। তো সবথেকে প্রথমে আমরা দেখে নিই প্রি অপারেটিভ কেয়ারগুলো কী কী দেওয়া রয়েছে।
প্রি অপারেটিভ কেয়ারে প্রথমে দিয়েছে অ্যাসেসমেন্ট, আমাকে পেশেন্টকে অ্যাসেস করতে হবে, পেশেন্টের ভাইটাল সায়েন্স অ্যাসেস করতে হবে, পেশেন্টের মেডিকেল হিস্ট্রি অ্যাসেস করতে হবে, যে টেস্টগুলো সে করবে সেই টেস্টগুলোর রেজাল্ট কী বেরিয়েছে সেগুলো আমাকে অ্যাসেস করতে হবে, ফ্লুইড রিসাসিটেশন দিতে হবে, অ্যাডমিনিস্ট্রার আইভি টু প্রিভেন্ট ডিহাইড্রেশন প্রিভেন্ট করার জন্য আমাদেরকে আইভি ফ্লুইড অ্যাডমিনিস্ট্রার করতে হবে, ইলেকট্রোলাইট ব্যালেন্সটাকে মেনটেন রাখতে হবে। পেন ম্যানেজমেন্টের জন্য আমাদেরকে অ্যানালজেসিক দিতে হবে, যেমন মরফিন, অ্যাসিটামিনোফেন, এই সমস্ত জিনিস দিয়ে আমরা কিন্তু পেনটাকে ম্যানেজ করব। এনপিও, ঠিক আছে, এনপিও মানে কি, নাথিং পার ওরাল বা নট পার ওরাল এরকম কিন্তু বলা হয়ে থাকে। এনপিও স্ট্যাটাস আমরা চেক করবো, উইথ হোল্ড ফুড অ্যান্ড ফ্লুইড টু প্রিভেন্ট অ্যাসপিরেশন ডিউরিং সার্জারি। সার্জারির সময় অ্যাসপিরেশন হয়ে যাওয়ার চান্স থাকে, যার কারণে এনপিও দেওয়া হয়। যে কোনো যে কোনো অপারেশনে বা যে কোনো সার্জিক্যাল প্রসিজারের আগে এনপিও দেওয়া থাকে, মানে এনপিও বলতে তাকে কিছু খেতে দেওয়া হয় না। তো এই স্ট্যাটাসটা আমরা দেখবো যে এনপিও রয়েছে কি না। তারপরে আমরা আরও যেটা দেখবো সেটা হচ্ছে অ্যান্টিবায়োটিক্স দেবো কেন, যাতে, যেহেতু এটা প্রি অপারেটিভ কেয়ার, মানে অপারেশনের আগে আমরা কী কী কেয়ার দেবো সেটা আমরা দেখছি। অপারেশনের আগে আমাদেরকে তাহলে অ্যাসেসমেন্ট করতে হবে পেশেন্টের সমস্ত কিছু, ফ্লুইড মেনটেন রয়েছে কিনা, ইলেকট্রোলাইট মেনটেন রয়েছে কিনা অপারেশনের আগে সেটা আমাকে দেখতে হবে। অপারেশনের আগে আমাদেরকে অ্যানালজেসিক অ্যাডমিনিস্ট্রার করতে হবে যাতে কোনো পেন না হয়। অপারেশনের আগে আমাদেরকে জেনে রাখতে হবে যার এনপিও আছে কি না। তারপরে আমাদেরকে দেখতে হবে অ্যান্টিবায়োটিক, অ্যাডমিনিস্টার ব্রড সেপ্টাম অ্যান্টিবায়োটিক টু প্রিভেন্ট ইনফেকশন। এমন অ্যান্টিবায়োটিক দিতে হবে যেটা একটু লং টার্ম বডিতে কাজ করবে, যাতে কোনো ইনফেকশন না হয়ে যায়, বা ইনফেকশন থেকে প্রিভেন্ট করার জন্য। ঠিক আছে, এবার প্রিপারেশন ফর সার্জারির জন্য প্রিপারেশন করতে হবে। প্রিপেয়ার দ্য পেশেন্ট ফর সার্জারি বাই এক্সপ্লেইন দ্য প্রসিডিওর, রিস্ক অ্যান্ড বেনিফিট, মানে পেশেন্টকে প্রসিডিওরের ব্যাপারে এক্সপ্লেন করতে হবে, সেই সার্জিক্যাল প্রসিজারে কোনো রিস্ক আছে কি না সেটাও আমাকে জানাতে হবে, এবং সার্জিক্যাল প্রসিজার সাকসেসফুল হয়ে গেলে কী বেনিফিট পাওয়া যাবে সেটাও কিন্তু আমাকে পেশেন্টকে জানিয়ে পেশেন্টকে প্রিপেয়ার করতে হবে, সার্জারির জন্য রেডি করতে হবে। তারপরে পজিশন দ্য পেশেন্ট ইন এ কমফোর্টেবল পজিশন টু রিডিউস পেন অ্যান্ড ডিসকমফোর্ট। পেশেন্টের পেন রিডিউস করার জন্য এবং ডিসকমফোর্ট রিডিউস করার জন্য আমাদেরকে প্রপার পজিশন কিন্তু আমাকে পেশেন্টকে দিতে হবে। তাহলে এখানে আমরা প্রি অপারেটিভ কেয়ার জেনে গেলাম। এবার পোস্ট অপারেটিভ কেয়ার আমরা জানবো। অ্যাপেন্ডিসাইটিসের পোস্ট অপারেটিভ কেয়ার কি? পোস্ট অপারেটিভ কথাটার মানে হচ্ছে যে অপারেশন হয়ে যাওয়ার পরে আমরা কী কী কেয়ার দেবো। অপারেশন যখন হয়ে যাবে তখন তাকে পেন ম্যানেজমেন্টটা কন্টিনিউ করবো, অ্যানালজেসিক দিব পেন ম্যানেজ করার জন্য, পেন কমিয়ে দেওয়ার জন্য। এটাতেও সেম, ফ্লুইড রিসাসিটেশন। যখনই একটা অপারেশন হয় বা একটা সার্জারি হয় তখন কিন্তু তার ইলেকট্রোলাইট ডিসব্যালেন্স হতে পারে, ফ্লুইড কমে যেতে পারে, ডিহাইড্রেশন হতে পারে, যার জন্য আমাকে কন্টিনিউ আইভি ফ্লুইড কিন্তু দিতে হবে। ওন্ড কেয়ার, যে জায়গাটা সার্জিক্যাল যে সেই সার্জিক্যাল সাইটটাকে আমাদেরকে মনিটর করতে হবে, সেখানকার কেয়ার দিতে হবে, যেখানে যাতে কোনো ইনফেকশন না হয় সেই ব্যাপারটা আমাদেরকে নজর রাখতে হবে। মনিটরিংয়ের আন্ডারে আসছে ভাইটাল সায়েন্স, আমাদেরকে রেগুলার চেক করতে হবে যে কোনো কমপ্লিকেশন হলো কিনা অপারেশনের পর, টেম্পারেচার, ব্লাড প্রেশার, পালস সমস্ত কিছু চেক করতে হবে, যে কোনো কমপ্লিকেশন হওয়ার যদি চান্স থাকে তাহলে আমরা সেটা জানতে পারবো এই মনিটরিং করে। তারপরে কি হয়েছে, অ্যাম্বুলেশন, কি বলেছে, এনকারেজ আর্লি অ্যাম্বুলেশন টু পেশেন্ট কমপ্লিকেশন সাচ অ্যাজ ডিপ ভেন থ্রোম্বোসিস। পেশেন্টকে একটু হাঁটতে বলা হবে, যাতে ডিপ ভেন মানে দীর্ঘক্ষণ বা অনেকক্ষণ যদি একটা জায়গাতে একই পজিশনে বসে বা শুয়ে থাকে তাহলে কিন্তু ডিভিটি হওয়ার চান্স থাকতে পারে। তো ডিভিটি যাতে না হয় তাই আমরা তার এনকারেজ করবো পেশেন্টকে যাতে একটু একটু করে যাতে হাঁটাচলা করে। আমাকে ডায়েট দিতে হবে, কি বলেছে, প্রোগ্রেস ডায়েট ফর এনপিও টু ক্লিয়ার লিকুইড টু সলিড ফুড অ্যাজ টলারেট। প্রথমত তো তাকে লিকুইড ডায়েট দিতে হবে, কিন্তু তারপরে যদি পেশেন্ট সহ্য করতে পারে বা পেশেন্টের যদি কন্ডিশন ওয়াইজ ডিপেন্ড করে আমরা কিন্তু সলিড ফুডও কিছু দিতে পারি। অ্যান্টিবায়োটিক এখানেও দিতে হবে, প্রি অপারেটিভে অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল, পোস্ট অপারেটিভেও অ্যান্টিবায়োটিক দিতে হবে যাতে কোনো রকম ইনফেকশন না হয়। তারপরে ডিসচার্জ প্ল্যানিং, সমস্ত কিছু কিওর হয়ে যাওয়ার পরে ডিসচার্জ প্ল্যানিং করতে হবে। কী প্ল্যানিং করতে হবে, প্ল্যান ফর ডিসচার্জ। তার মধ্যে কী ইনক্লুড থাকবে, ফলো আপ, অ্যাপয়েন্টমেন্ট, ওন্ড কেয়ার, ইনস্ট্রাকশন, মানে যে সার্জিক্যাল সাইটটা কীভাবে সে কেয়ার করবে বাড়ি গিয়ে সেই ব্যাপারে তাকে ইনস্ট্রাকশন দিতে হবে। তারপরে ফলো আপ, অ্যাপয়েন্টমেন্ট, মানে সঠিক সময়ে রেগুলার তাকে ভিজিট করতে আসতে হবে, তাকে চেক আপ করাতে আসতে হবে, হ্যাঁ, সেই ব্যাপারে তাকে বলতে হবে, সেটাই হচ্ছে ডিসচার্জ প্ল্যানিং। তাহলে আমরা এখানে পোস্ট অপারেটিভ এবং প্রি অপারেটিভ কেয়ার কিন্তু অ্যাপেন্ডিসাইটিসের দুটো আমরা জেনে গেলাম। এবার আমরা জানবো অ্যাপেন্ডিসাইটিস হলে কী কী কমপ্লিকেশন হতে পারে।
এখানে পারফোরেশন হওয়ার কিন্তু চান্স থাকে, মানে র্যাপচার অফ দ্য অ্যাপেন্ডিক্সটা পুরো ফেটে যেতে পারে, যেটার কারণে আমাদের পুরো পেরিটোনিয়াল ক্যাভিটিতে সেটা ছড়িয়ে যেতে পারে, যার কারণে পেরিটোনাইটিস হওয়ার চান্স থাকতে পারে। নেক্সট চলে আসছে কি পেরিটোনাইটিস, মানে ইনফ্লামেশন অফ দ্য লাইনিং অফ দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। অ্যাবডোমিনালে যে ক্যাভিটিটা লাইনিং অবস্থায় থাকে সেটাকে পেরিটোনিয়াল ক্যাভিটি বলে, আর ওই পেরিটোনিয়াল ক্যাভিটিতে যদি ইনফ্লামেশন হয় তখন সেটাকে বলা হয় পেরিটোনাইটিস। অ্যাবসেস ফর্মেশন, কালেকশন অফ পাস ইন দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটিতে পাস ফর্মেশন হয়ে যেতে পারে বা পুজ তৈরি হয়ে যেতে পারে। ইন্টেস্টাইনাল অবস্ট্রাকশন, ব্লকেজ অফ দ্য ইন্টেস্টাইন ডিউ টু অ্যাডহেশনস অর স্কারিং হয়ে যাওয়ার কারণে সেই লার্জ ইন্টেস্টাইনে কিন্তু ব্লকেজ হওয়ার চান্স থাকতে পারে। সেপসিস, লাইফ থ্রেটেনিং কন্ডিশন কজ বাই ব্যাকটেরিয়াল ইনফেকশন ইন দ্য ব্লাড স্ট্রিম, মানে এই অ্যাপেন্ডিসাইটিস তো ব্যাকটেরিয়ার কারণেও হতে পারে এবং সেখান থেকে আমাদের যে কোনোভাবে ব্লাড স্ট্রিমেও কিন্তু সেই ব্যাকটেরিয়াটা চলে যেতে পারে, যেটা একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশনে আমাদেরকে নিয়ে চলে যেতে পারে। আরও কী কী কমপ্লিকেশন রয়েছে? সেপটিক শক, সিভিয়ার সেপসিস উইথ অর্গান ডিসফাংশন অ্যান্ড হাইপোটেনশন। সিভিয়ার যদি সেপসিস হয় তাহলে আমাদের অর্গানগুলো, বডির যে অর্গানগুলো রয়েছে সেগুলো ডিসফাংশন হয়ে যাবে এবং হাইপোটেনশন, ব্লাড প্রেশার আমাদের কমিয়ে দেবে। অ্যাডেশন, স্কারিং বিটুইন অর্গানস অ্যান্ড দ্য অ্যাবডোমিনাল ওয়ালের ভিতরে যে অর্গানগুলো থাকে সেই অর্গানের মধ্যে কিন্তু প্রেসার তৈরি হতে পারে, একটা স্কারিং তৈরি হতে পারে। ফিস্টুলা ফর্মেশন, এটাও কিন্তু একটা কমপ্লিকেশন হতে পারে। ফিস্টুলা ফর্মেশনটা কি? অ্যাবনর্মাল কালেকশন বিটুইন দ্য অ্যাপেন্ডিক্স অ্যান্ড অর্গান। কী হবে? অ্যাপেন্ডিক্স এবং অর্গানের মধ্যে বা অ্যাপেন্ডিক্স এবং স্কিনের মধ্যে একটা কী হচ্ছে অ্যাবনর্মাল কানেকশন তৈরি হয়ে যাবে, যেটাকে ফিস্টুলা ফর্মেশন বলা হয়ে থাকে। ইন্টেস্টাইনাল পারফোরেশন, মানে আমাদের ইন্টেস্টাইন র্যাপচার হয়ে যেতে পারে, ইন্টেস্টাইনে ফুটও হয়ে যেতে পারে, তারপরে আলটিমেটলি কিন্তু ডেথও হয়ে যেতে পারে যদি অ্যাপেন্ডিসাইটিসটা ফ্যাটাল কন্ডিশনে চলে যায়, মারাত্মক কন্ডিশনে চলে যায়, বা কমপ্লিকেশনগুলো যদি বাড়তেই থাকে একে একে, তাহলে কিন্তু আলটিমেটলি একটা পেশেন্টের ডেথ পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, তাহলে আমরা আজকে কী কী জানলাম? আজকে আমরা জানলাম অ্যাপেন্ডিসাইটিসের ডেফিনেশন জানলাম, অ্যাপেন্ডিসাইটিস কাকে বলে, কজেস জানলাম, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশন জানলাম, প্রি অপারেটিভ কেয়ার জানলাম, পোস্ট অপারেটিভ কেয়ার জানলাম, এবং কী কী কমপ্লিকেশন কিন্তু আমাদের হবে এই অ্যাপেন্ডিক্স হলে সেই ব্যাপারটা জানলাম। ইভেন আমরা এটাও জানলাম যে এই অ্যাপেন্ডিসাইটিস এমনই একটা লাইফ থ্রেটেনিং কন্ডিশন যে এটার যদি ট্রিটমেন্ট আমরা ঠিকঠাকভাবে না করি এবং এর কমপ্লিকেশন যদি একের পর এক বেড়েই যায়, তাহলে একটা সময় কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত কিন্তু হতে পারে। তাহলে আমরা অ্যাপেন্ডিসাইটিস বা এমসি বার্নিস বা রবসিংস সাইন আমরা কিন্তু জেনে গেলাম। তো ধন্যবাদ বন্ধুরা, আজকের ভিডিও এটুকুই। দেখা হবে পরের কোনো একটা 10 ইয়ার্সের খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন নিয়ে। বাই।